এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল যে রায় দিয়েছে, সেই রায়টি আমরা মনে করছি ছত্রে ছত্রে অসাংবিধানিক, সেটি চ্যালেঞ্জ হওয়া উচিত, সেটি নিজেদেরই দ্বিচারিতায় ভর্তি, এবং সেই সমস্ত কারণে এই যে ভোট পর্ব, সেই ভোট পর্ব নির্বাচন কমিশন দ্বারা যে শিডিউল দেওয়া হয়েছে সেটি অবিলম্বে বাতিল হওয়া উচিত। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কিন্তু কেন এই কথাটা বলছি? এই কথাটা বলবার পিছনে আমাদের প্রাথমিক যে এপিসোডগুলো ছিল সেগুলোর কথাও বলবো, এবং এর মধ্যে, এই রায়টির মধ্যে কোথায় সংবিধানের আসল জায়গাটা ভঙ্গ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিষয় হচ্ছে, এই যে এসআইআর প্রসেস, এই এসআইআর প্রসেসের একদম আগাগোড়া আমরা পক্ষে থেকেছি। একটি শুদ্ধ ভোটার তালিকা যে কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিকের পাওয়াটা তাদের কি বলবো, এক প্রকার অধিকার, এবং সেটাই হওয়া উচিত। এবং তার জন্যে সময়ে সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময় পর পর সেই ভোটার তালিকার পরিমার্জন, সংশোধন, এগুলো অবশ্যই জরুরি। ভুয়ো ভোটার, মারা যাওয়া ভোটার, বিদেশি যে সমস্ত জালি ভোটার, তাদের নাম তার থেকে বাদ যাওয়াটা সঠিক বলে আমরা সব সময় বলে এসেছি। কিন্তু এবার ঘটনাটা দাঁড়ালো কি, যে যার জন্যে এই রায়টাকে বলতে বাধ্য হচ্ছি যে নজিরবিহীন এবং অসাংবিধানিক, যেটা চ্যালেঞ্জ হওয়া উচিত আদালতে, ওই আদালতেই। কারণ ইতিপূর্বে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আদালতের নিজেদের দেওয়া রায়, সেই রায় চ্যালেঞ্জ হয়েছে, পরবর্তীতে সেই রায়ের পরিবর্তনও ঘটেছে। অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে তার। দেখুন, রাজনীতিগত দিক থেকে যদি দেখতে যাওয়া হয় তাহলে এটা খুব পরিষ্কার যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রসেসটারই বিরোধী ছিল একদম প্রথম থেকে, যে এসআইআরটা যাতে না হয়, এবং তার জন্যে যত রকমের সেই প্রক্রিয়াটাকে বাধা দেওয়া যায় সেই প্রচেষ্টা তারা চালিয়েছে। উল্টো দিকে রাজ্যের যে বিরোধী দল, তারা এই এসআইআর প্রসেসকে আগাগোড়া সমর্থন জানিয়েছে। গন্ডগোলটা হয়ে গেল যেখানে, সেটা হচ্ছে যে এই রাজ্যের শাসক দল যখন এসআইআর প্রসেসের মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন, এবং সুপ্রিম কোর্টে গিয়ে একটি মামলা দায়ের করলেন, এবং এই যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেখানে বিপুল সওয়াল জবাবের পরে নিরপেক্ষতা বজায় রাখবার জন্য বিচারপতিরা সংবিধানের সুপ্রিম কোর্টকে যে অধিকার দিয়েছে তার বিশেষ অধিকার প্রয়োগ করে এই পুরো প্রসেসটার মধ্যে নিজেদেরকে জড়ালেন। জুডিশিয়ারি ঢুকলো এই ইলেকশন কমিশনের এই এসআইআর প্রসেসের মধ্যে, যেটাও ভারতের ইতিহাসে নজিরবিহীন। কিন্তু সেইটা করবার পর তারা যে প্রসেসগুলো পরপর করে গতকাল যে রায় দিলেন, সেই রায়টি কি দেশের যে আমরা যারা নাগরিক, তাদের ভোটাধিকারের যে প্রশ্ন, সেটাকে রক্ষিত করলো। যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলেছিল যে একজন বৈধ ভোটারও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, আবার একজন অবৈধ ভোটার যেন ওই তালিকার মধ্যে না থাকে। তাহলে বৈধ ভোটার যে হবে, সে তালিকায় থাকবে, তাহলে তো সে ভোটটা দেবে। এটা তো প্রথম প্রশ্ন। এই প্রসঙ্গেই আসছে যে এই রায় প্রাথমিকভাবে এইবারের ভোটের ক্ষেত্রে যে রায়টা বেরিয়েছে, সেটা সংবিধানের আর্টিকেল 326কে ভঙ্গ করছে, তার বিরোধিতা করছে। সেই কারণেই এটা অসাংবিধানিক। প্রথমত জানিয়ে রাখি যে ভোটাধিকার কিন্তু ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকার নয়, ভোটাধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার, আর্টিকেল 21-এ যেটা বলা আছে। এবং সেক্ষেত্রে এইবার আপনাদেরকে দেখাচ্ছি যে কেন, অনেকেই তো জানেন না, সেটার জন্য একদম এই আমার একটু সরে গিয়ে এই আমার স্ক্রিনের ডান দিকে আপনাদেরকে দেখাবো যে
আর্টিকেল 326 একজন আমাদের ভারতে ভোট কে দিতে পারে, ভোটের প্রক্রিয়ায় ভোটার যাকে বলে সেটা কে হতে পারে, সেটা প্রথমে ইংরেজিটা পড়ে দিচ্ছি আপনাদেরকে। দ্য ইলেকশনস টু দ্য হাউস অফ দ্য পিপল, টু দ্য legislative assembly of every state shall be on the basis of adult suffrage. That is that is to say, every person who is a citizen of India, I repeat, who is a citizen of India and who is not less than 18 years of age on such date as may be fixed in that behalf by or under any law made by the appropriate legislature and is not otherwise disqualified under this constitution or any law made by appropriate legislature on the ground of non-residence, unsoundness of mind, crime or corrupt or illegal practice shall be entitled to be registered as a voter at any such election. এবার এইটাকে অনেকের সুবিধার জন্য বাংলাতে বলছি, দেখুন আমার ডান দিকে স্ক্রিনে রয়েছে সেটা। লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতের প্রত্যেক নাগরিক, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারতের প্রত্যেক নাগরিক যার বয়স উপযুক্ত আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন দ্বারা বা তার অধীনে এই উদ্দেশ্যে নির্ধারিত তারিখে 18 বছরের কম নয়, যিনি আবাসিকতা অর্থাৎ অনাবাসী নন, মানসিক অসুস্থতা এরকম নন, অপরাধ বা দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপের কারণে এই সংবিধান বা উপযুক্ত আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইনের অধীনে অন্য কোনোভাবে অযোগ্য নন, তিনি এইরূপ যে কোনো নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার অধিকারী হবেন। এইবার আসছি আসল জায়গাটাতে। প্রথম ওই যে লাইনটাতে আপনারা দেখলেন যে প্রথমত তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এই তাহলে এই যে যারা কিনা ভোটার তালিকা থেকে বাদটা পড়ছে, প্রথমত তাহলে ধরে নিতে পারি যে যাদের মৃত তাদের বাদ গেছে, যারা ধরুন কি বলে স্থানান্তরিত মানে যাদের কোনো অস্তিত্ব নেই তারা বাদ গেছে, এই অবধি ঠিক ছিল। কিন্তু প্রশ্নটা উঠে গেল যেখানে যে নাগরিক অথবা নাগরিক না, মানে বিদেশি অথবা ভারতীয়, এটা খুব পরিষ্কারভাবে উঠে আসছে এবং সেখান থেকেই মামলা সুপ্রিম কোর্টে যায়। এবং এখানে আসল প্রশ্ন যেটা তুলছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিরপেক্ষতা বজায় রাখবার জন্য যখন অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনাল গঠন করলেন, অ্যাডজুডিকেশন প্রসেস শুরু করলেন সিভিল জাজদের দিয়ে, সেটা তাকে প্রশ্ন তুললো তাকে ওই যে আগে যে প্রসেসটা হচ্ছিল এআরও, ইআরও, এইআরও, বিএলও, এইআরও বা এআরও, এই যে চেনটা ছিল সেটার প্রতি প্রশ্ন তুলে দিল যে ওখানে নিরপেক্ষভাবে হয়তো কাজটা হচ্ছে না। এবং সওয়াল জবাবে বহুবার উঠেছে যে ঠিকভাবে ডকুমেন্ট আপলোড হয়নি, বহু সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ হয়ে গেছে এই ধরনের জিনিস যে ঠিকভাবে ডকুমেন্ট আপলোড হয়নি বা ভুল ডকুমেন্ট আপলোড হয়েছে। তাহলে এর পরের অংশ যেটা আসছে, এই যে অ্যাডজুডিকেশন প্রসেসটা শুরু করলেন মহামান্য উচ্চ আদালত,
সেই অ্যাডজুডিকেশন প্রসেস 45 দিন টাইমের মধ্যে 60 লক্ষ এই যে আন্ডার অ্যাডজুডিকেটেড ভোটার তাদের ভাগ্য নির্ধারণ করলেন। এবং তাতে এখনো পর্যন্ত যা আমরা হিসেব পাচ্ছি, বুঝতে পারছি যে 90 কি বলে টোটাল আগেরটার এইটা মিলে 90 লাখের মতো বাদ গেছে, মানে 60 লক্ষের মধ্যে প্রায় 25 থেকে 26 লাখের মতো ডিলিটেড হয়েছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এইটা যে যারা থেকে গেলেন, তাহলে অ্যাডজুডিকেশন প্রসেসের পর এনারা থেকে গেলেন, এনাদের নাম নথিভুক্ত হবে সাপ্লিমেন্টারি লিস্ট অনুযায়ী। তাহলে যাদের কারণে এই ডকুমেন্টগুলো ঠিকঠাক ভাবে আপলোড হয়নি তাদের শাস্তির ব্যবস্থা কি হবে এবার, সেটা তো পাশ কাটিয়ে গেলে চলবে না। ওই জন্য বলছি দায় সারা রায়। আরো কেন বলছি, এবার এই অ্যাডজুডিকেশন প্রসেসের পরে সুপ্রিম কোর্ট কি বলছেন, কালকে দীর্ঘ সওয়াল জবাব হয়েছে এবং এই ধরে নিন রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো দু একজন পার্টি ছিলেন, তাদের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে হচ্ছেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় কপিল সিব্বাল, মাননীয় শ্যাম দেওয়ান, মাননীয় মেনকা গুরুস্বামী এবং আরো দুজন আইনজীবীকে সেখানে দেখলাম। আর একটা মামলার পার্টি ওখানে ছিলেন, তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সে তাদের হয়ে ছিলেন মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম ভার্চুয়ালি, এবং তার এই ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের পিছনে দাঁড়িয়েছিলেন, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পিছনে দাঁড়িয়েছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায় মাননীয় আইনজীবী। তাহলে এনারা যেটা চাইছিলেন যে এই আন্ডার এডুকেশনের পরে যাদের নামটা বাদ গেল, অ্যাপেলেট ট্রাইব্যুনাল এই সুপ্রিম কোর্ট গঠন করেছে। কেন গঠন করেছে? যাতে মানে যে প্রকৃত ভোটার সে যাতে ভোট দিতে পারে, ভোটার তালিকায় ওঠে, তার জন্যই তো অ্যাপেলেট ট্রাইব্যুনালটা গঠন করা। কিন্তু যখন প্রশ্ন উঠলো যে ওই নির্দিষ্ট সময় রোলটা ফ্রিজ হয়ে যাবে, মানে গেল 6 তারিখে একটা, আর একটা ফ্রিজ হবে 9 তারিখে, মানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং সেটাও একটা আইন নির্বাচন কমিশনের, যেটাকে ঝট করে নির্বাচন কমিশন পাল্টে দিতে পারে না, পারে যদি বিশেষ অধিকার প্রয়োগ করে সুপ্রিম কোর্ট পারে। তাহলে মশাই, যে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এটা একটা নজিরবিহীন পরিস্থিতি, ভারতীয় সাংবিধানিক ইতিহাসেই এরকম দেখা যায় না, এরকম জটিল পরিস্থিতি, তার ফলবশত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আপনারা এই এসআইআর প্রসেসের মধ্যে নিজেদেরকে জড়ালেন, মানে বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি। কেন জড়ালেন? টু এনশিওর যে একজন বৈধ ভোটারও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, এবং সে ভোটার তালিকাটা কিসের জন্য মশাই? ভোটার তালিকাটা দেওয়ালে ক্যালেন্ডার করে ঝুলিয়ে রাখার জন্য নয় তো, ভোটার তালিকাটা ভোট দেওয়ার জন্য। তাহলে এতটাই যদি আমি ধরে নিই, তাহলে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রশ্ন যখন আসলো, এবং যখন এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে যারা বাদ পড়ছেন ধরুন আন্ডার অ্যাডজুডিকেশনে 25 লক্ষের মতো, তাহলে গঠন করবার ক্ষমতা আপনাদের নেই, সেটা ডিফারেন্ট কোশ্চেন। মাত্র 19 জন প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতিকে দিয়ে অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেটা আপনাদের প্রবলেম, পরিকাঠামোগত প্রবলেম। তার জন্য তো সাংবিধানিক নিয়মকে আপনি বুড়ো আঙুল দেখাতে পারেন না মহামান্য বিচারপতির প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার জন্য তো সংবিধান পাল্টে দিতে পারেন না, মানুষের অধিকারকে পাল্টে দিতে পারেন না। এই প্রসঙ্গে আসি যে শাসক দল আর বিরোধী দল, তারা কিন্তু একটা প্রশ্নে একদম দুজনে একই কথা বলেছে। এখানে যারা বিজেপি করেন তাদেরও রাগের কিছু নেই, যারা তৃণমূল করেন তাদেরও রাগের কিছু নেই, অন্য দল করেন তাদেরও কিছু নেই। বক্তব্যটা কি? বিজেপির রাজ্য সভাপতি তিনি একাধিকবার বলেছেন নো এসআইআর নো ভোট, মাঝপথে এসআইআর কে বন্ধ করে দিয়ে টাটা করতে করতে বাড়ি চলে যাবে নির্বাচন কমিশন, তা আমরা হতে দেব না। অনেকগুলো প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, আমরা এই মানুষের ভাষাতেই অতীত এপিসোডগুলোতে সেগুলোকে দেখিয়েছি পর্যন্ত। এবং সেই প্রসঙ্গে তারা এই প্রসঙ্গও তুলেছেন যে আমাদের যে ফর্ম 7, সেই ফর্ম 7 এর নিষ্পত্তি করতে হবে, না হলে ভোটের কোনো প্রশ্নই নেই, নো এসআইআর নো ভোট। তাহলে কি
বিরোধী রাজনৈতিক দলের মানে অবস্থান এইটা। তার সঙ্গে মাননীয় শ্রমিক ভট্টাচার্য এই গত কয়েকদিন আগেও প্রেস কনফারেন্সে কি বলেছেন, যে বহু, তারা যেমন এই অংশটা তুলে ধরবার চেষ্টা করেছেন, বহু এখানকার দীর্ঘদিনের বাসিন্দা হিন্দু, তাদের নামও বাদ গেছে, এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস থেকে বাদ যাচ্ছে। এবং যারা উদ্বাস্তু এরকম, যাদের 2002 সালে নাম ছিল, এরকমও প্রচুর বাদ গেছে। কাজে এই জায়গাটা কিন্তু তারাও অ্যাড্রেস করেছেন, তারাও তুলেছেন। যে সমস্ত বিজেপি সমর্থক হতে পারেন, যারা এই এপিসোড দেখছেন, এই জায়গাটা কিন্তু অবস্থানটাকে বললাম, রাজ্য সভাপতির বলা বক্তব্যগুলো। এবার আসি তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য প্রথম থেকেই ছিল যে SIR-টাই করতে দেব। তারপরে ওই মামলা, এবং মামলার পরে এই সমস্ত প্রসেসগুলো গড়াতে গড়াতে গিয়ে প্রথমে বলেছিলেন SIR হতে দেব না, তারপরে বলেছিলেন একজন ভোটারের নাম বাদ দিতে দেব না, তারপরে বলেছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তাহলে এই যে বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, এই জায়গাটা অন্তত সব রাজনৈতিক দলই একমত, সব নাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকই একমত হবেন যে বৈধ সে যেন বাদ না পড়ে। যেখানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কালকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে, যখন মেনকা গুরুস্বামী তিনি একটা অভূতপূর্ব, বলবো না একটা ঘটনা, সেটা তুলে ধরলেন, যেটা এই পুরো সিস্টেমটাকে প্রশ্নের মুখে ফেলে দিল, এই পুরো আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসটাকে প্রশ্নের মুখে তুলে দিল। সেটা কে? কিংবদন্তি নন্দলাল বসু, তার নাতি নাম এই অ্যাডজুডিকেশনে বাদ পড়েছে। তিনি তার আইনজীবী ওখানে রেখেছিলেন, এবং সুপ্রিম কোর্ট কি করলো, যে অ্যাপেলেট ট্রাইব্যুনালে তিনি যাতে ভোট দিতে পারেন তাই তার নামটা অ্যালাউ করে দিলেন। এর থেকে বড় অসাম্য, বিচারের অসাম্য উদাহরণ আর কি থাকতে পারে ভারতবর্ষে? একজন ব্যক্তি, তিনি ওই পর্যন্ত পৌঁছতে পারলেন, তার ক্ষমতা আছে তাই, এবং সে তার নামটা ভোটার তালিকায় উঠে যাবে। আর ব্যালেন্স বহু মানুষ আছে এমন, যদি ধরা যায়, যে যাদের বৈধ ডকুমেন্ট আছে, তাদের বৈধ ডকুমেন্ট গুলো ওই ARO ERO এরা রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বারবার উঠেছে, সেখানে দলদাসত্বের কথা বারবার উঠেছে, SIR প্রসেসকে ঘেঁটে দেওয়ার প্রসেসের কথা বারবার উঠেছে। তাহলে যারা সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড করেননি, আজকে প্রমাণ হয়ে গেল এই নন্দলাল বসুর নাতির ঘটনায় যে ডকুমেন্ট ঠিকঠাক আপলোড হয়নি, তাদের শাস্তির ব্যবস্থা কি হবে? আপনারা তো আগে তাদের শাস্তির ব্যবস্থাটা করতে পারতেন। তা না করে অ্যাপেলেট ট্রাইব্যুনালকে একটা, কি বলবো, অনির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেলে দিলেন, এবং রোল ফ্রিজেরও অর্ডার দিলেন এই 6 তারিখেই, এবং আগামী 9 তারিখে রোল ফ্রিজ হয়ে যাবে, মানে ভোটার তালিকায় আর কোনো রকম সংশোধন বা এই ভোটের জন্য কিছু আর এন্ট্রি হবে না। এটা অ্যাকচুয়ালি ওই যে 326 আর্টিকেলের 326 ধারা বলছিলাম সংবিধানের, সেটা তো চরম বিরোধিতা হয়ে গেল। এরপর এই যে নির্বাচন কমিশনের যে পুরো কর্মকাণ্ড, তারা এবং অন্যান্য যে কোনো একটা পক্ষ, অ্যাকচুয়ালি কালকে যেটা দেখলাম, দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই যে বাইরে CPM বা অন্যান্য দল থেকে যে এত কথা বলা হয়, যেখানে মোহাম্মদ সেলিম তাদের রাজ্য সম্পাদক, তিনি বলেছিলেন এই 60 লক্ষ ভোটারের সবাইকে ফিরিয়ে আনতে হবে, তবে হবে ভোট। তিনি বলেছেন, একাধিকবার বলেছেন। এবং এই ফর্ম 7 এর কথা দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে ওই ফর্ম 7 যে নিষ্পত্তি না হওয়া, কালকে তো সওয়াল জবাব হয়ে গেল, হিয়ারিং, কালকে পর্যন্ত তো কেউ ওই ফর্ম 7 এর নিষ্পত্তির কথাটা সুপ্রিম কোর্টে তুললেন না। যে কথাটা রাজ্যের বিরোধী দল বারবার তোলে, সেটা কেউ তুললেন না। তো কোনো আইনজীবী, কোনো পক্ষ ওই মামলাটা ওইখানটায় বললেন না যে আমরা পার্টি হব, এটা আমার অসুবিধা। সঙ্গে এই যে CPM এর পক্ষ থেকে যারা ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম, অত্যন্ত শ্রদ্ধেয় আইনজীবী মাননীয় সব্যসাচী চট্টোপাধ্যায়,
এনারা তো বক্তব্য রাখারই কোনো সুযোগ পেলেন না দেখলাম। এনার প্রথমত শুভশচী বাবু ওই দেখবেন পুরো হিয়ারিংটা যদি দেখেন যে উনি ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়েছিলেন এবং মাননীয় ফিরদৌস শামীম একবার অনলাইন হতে পেরেছিলেন, কিছু বলতে গেছিলেন, কিন্তু ওই যে কপিল সিব্বাল অন্যান্যরা যে সমস্ত সওয়াল করছিলেন সেই সওয়ালের কি বলবো ভিড়ে এদের বক্তব্যগুলো ওঠেইনি। তাহলে বহু প্রশ্ন আনফিনিশ থাকলো বা আনসলভ থাকলো এবং এইভাবে ভোটার তালিকার বাইরে যোগ্য ভোটারকে রেখে ভোট আদৌ হওয়া উচিত কি? আপনারা সময় নিন। কে বারণ করেছে আপনাদের সময় নিতে? যোগ্য ভোটারকে বাদ রেখে, বাইরে রেখে যে ভোটের ফল বেরোবে সেই ভোটের ফলটাও তো অবৈধ হবে। কারণ ধরা যাক যদি একটা ভোটে কোনো একটি অ্যাসেম্বলির আসনে ভোট মানে ভোটের ফলাফল নির্ধারিত হয়, সেক্ষেত্রে তাহলে এত সংখ্যক ভোটার যাদের আপনি অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাওয়ার রাস্তায় সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছেন ভোটাধিকারের কারণে, হঠাৎ কিচ্ছু দেখতে পাচ্ছি না বলে চুপ করে গেলেন, একটা বিরাট প্রসেস বলে ভয় পেয়ে পিছিয়ে আসলেন, এই বললে তো হবে না। তাহলে এক ভোটেও যদি কোনো একটি আসনের নির্ণয় হয় সেটাও তো অবৈধ হবে, কারণ তার থেকে বেশি সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ তো এখনো বাকি পড়ে থাকলো। তাহলে এই নির্বাচনে এত তাড়াহুড়ো সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আপনার কেন এত তাড়াহুড়ো পড়েছিল? এই যে ইলেকশনের শিডিউল, এই শিডিউল নিয়ে ঠিক কার তাড়াহুড়ো? এতে রাজনৈতিক বেনিফিট কে পাবে কে না পাবে সেটা সমস্ত রাজনৈতিক দল দেখবে। ওই প্রসঙ্গেই বলছি, কই ফর্ম 7 এর কথা বিজেপি যে এত বলছে, সেখানে তো একজন পার্টি উকিল সেখানে দেখতে পেলাম না এবং সেখানে কেউ সওয়াল জবাব তুললেন না। অবশ্যই এন্ট্রিটা যেমন খুব ঠিক, তেমনি অভিযোগ যেটা বাতিল হওয়ার সেটাও তো সম্মান পাওয়া উচিত। তাহলে সেখানে সওয়াল জবাবটা করার জন্য কেউ ছিলেন না কেন? এই ভোট কতটা ঠিক ভোট হবে, কতটা বৈধ ভোট হবে, সেই কারণে এই ভোটও বাতিল হওয়া উচিত এবং তার জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় হবে, কিন্তু প্রসেস আনফিনিশড একটা ভোটার তালিকা দিয়ে ভোট কি করে সম্ভব? এবং সেখানে সম্মিলিতভাবে এর দায় নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট সবাইকে যেমন নিতে হবে, তেমনি রাজ্যের শাসক দলকে ভাবতে হবে। আজকে এই যে বিপুল পরিমাণে নাম বাদ পড়ে থাকলো এবং অনির্ণিত থাকলো, মানে তাদের ভাগ্যটা নির্ণয় করা গেল না, তার জন্য দায়ী থাকলো ওই এসআইআর প্রসেসের একদম শুরু থেকে যে বিপুল হট্টগোল, বিপুল বাধা দান এবং কারা কারা সেই ডকুমেন্টগুলো আপলোড করেনি, ওই যে মানে কি সব সাহায্য শিবির টিবির করেছিলেন, যে সমস্ত গরিব গুরুব মানুষগুলো এসে সেখানে তাদের ওই ফর্ম ফিল আপ করেই নিয়ে জমা দিয়েছে, তাদের কিচ্ছু ট্রেনিং ছিল না। এই যারা বসে পণ্ডিত সমস্ত ব্যক্তি, সাহায্যকারী নেতা, তারা ওখানে বসে বসে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন। তারা ওই সমস্ত মানুষগুলোকে বলেছিলেন তোমাদের আমার কাছে দাও ডকুমেন্ট, আমি নাম তুলে দেব। এই সমস্ত প্রসেসটার এবার প্রশ্ন চিহ্ন উত্তরটা কে দেবে? এর দায় তো রাজ্যের শাসক দলকে নিতেই হবে। তেমনি এদিক থেকেও আবার উল্টো দিক থেকে বলছি যে এই পুরো এসআইআর প্রসেস নিয়ে ইমিডিয়েটলি এই সুপ্রিম কোর্টে এই রায় চ্যালেঞ্জ হওয়া উচিত। যে কোনো রকম সংগঠন, যে কোনো রকম পক্ষ, যে কোনো রকম ব্যক্তি সেখানে এগিয়ে গিয়ে এই প্রশ্নগুলো তোলা উচিত। ভোটাধিকার আনফিনিশড একটা রায়, অসমাপ্ত একটা দিশেহারা একটা রায় এবং দায় সারা, সবচেয়ে বড় কথা দায় সারা রায়, ওটা সমাধান করতে পারলাম না, যেভাবে হোক ভোটটা হয়ে যাক। কেন যেভাবে হোক ভোটটা হয়ে যাবে? একটা ভোটেও যদি মীমাংসা হয় একটি আসনে, সেটাও তো তাহলে অবৈধ হবে, যেহেতু মানে অনেকে ভাগ্য অনির্ধারিত অবস্থাতে আপনি ভোটে যাচ্ছেন, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ সংকেত এবং সেটা ভারতীয় সংবিধানকে অমান্য করা হয় বলে মনে করি। আপনাদের মাননীয় সুধী দর্শকবৃন্দ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন এবং আপনারা হাত খুলে এই এপিসোডটা সম্পর্কে লিখুন, সুচিন্তিত মতামত দিন এবং আপনারা একটু শেয়ার করুন যাতে এই কথাগুলো একটু উঁচু লেভেল পর্যন্ত কোথাও গিয়ে পৌঁছতে পারে, এই প্রশ্নগুলো যাতে ওঠে। এবং
রাজ্যের এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে করে ওই প্রশাসন দিয়ে যারা এই এসআইআর এর সমস্ত ভুল ডকুমেন্টগুলোকে আপলোড করেছিল, সেই প্রশাসন দিয়ে আদৌ খুব ভালোভাবে ভোটটা কি আদৌ হওয়া সম্ভব, এ প্রশ্ন রাখলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।